বর্ষাকালে সবাই এখন আমন ধান চাষ করতে ব্যস্ত, কিন্তু এই আমন ধান চাষের থেকেও বেশি লাভ এই লাউ চাষ। এই লাউ চাষ করলে আমন ধানের থেকে দ্বিগুণ লাভ হয়। তার জন্যই ধান চাষ ছেড়ে আমরা এই ঢিবি বা মাড পদ্ধতিতে একটা লাউ চাষ করছি। ওই দেখুন জমিতে জল জমে গেছে, এইটা ধান চাষের জন্য উপযুক্ত জলা জমি। ধান চাষ করলে খুব ভালো হবে, কিন্তু ধান চাষে যা লাভ হবে তার চেয়ে বেশি লাভের আশঙ্কা হচ্ছে এই লাউ চাষ। এই জলা জমিতে লাউ চাষ কিভাবে করব? জলা জমিতে লাউ গাছ বসালেই তো মরে যাবে। ধান চাষ ছাড়া আপনি লাউ, কুমড়ো, ঝিঙে, ধুদুল এই সব চাষ এই বর্ষাকালে এই ঢিবি পদ্ধতিতেই করতে হয়। চলুন আজকের এই ভিডিওতে পুরোটা বলবো কিভাবে এই ঢিবি পদ্ধতিতে চাষটা করবেন। আচ্ছা, তার আগে বলি কেন আমরা এই লাউ চাষটাকে ধান চাষের আগে বেছে নিলাম। এই এখন শ্রাবণ মাসের শুরুতে যদি আমি লাউ গাছটা তৈরি করতে পারি, এই গাছটা বড় হয়ে ফল দেবে আশ্বিন কার্তিক মাসে। আর এই আশ্বিন কার্তিক মাসে লাউয়ের চাহিদা প্রচুর, বাজারে সেই সময় লাউ থাকে না, প্রায় প্রচুর দামে এই লাউ বিক্রি হয়। তার জন্য ধান চাষে আমার যা লাভ হয় তার থেকে দ্বিগুণ লাভ হয় এই লাউ চাষ করে। ধান চাষ যেমন জল জমে থাকলে খুব ভালো হয়, ঠিক তেমনই তার উল্টো লাউ চাষ জল জমে গেলে গাছ মরে যাবে। ধান চাষ করতে গেলে আপনাকে ট্রাক্টর দিয়ে পুরো জমিটা চষতে হবে, কিন্তু এই ঢিবি পদ্ধতি করতে গেলে আমার জমিটা চষার দরকার নেই। সেন্টার করে পাশ থেকে কোদাল দিয়ে মাটি কেটে কেটে ঢিবি তৈরি করতে হয়েছে। এই ঢিবি তৈরি হয়ে যাওয়ার পর তারপরে সেখানে লাউ গাছ বসাতে হয়েছে। এবার প্রশ্ন হলো, ঢিবি তৈরি করার সময় কি শুধুমাত্র ঢিবি তৈরি করব, নাকি আরও অন্য কিছু ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, অবশ্যই কিছু শুকনো ঝুড়ো গোবর সার অল্প অল্প মিশিয়ে ঢিবিটা তৈরি করুন। যদি আপনার কাছে অনেক গোবর সার না থাকে তাহলে শুধুমাত্র মাটি দিয়ে আপনি ঢিবিটা তৈরি করবেন। তারপরে যে জায়গাটা গাছ বসাবেন শুধুমাত্র সেই জায়গাটায় শুকনো মাটি এবং গোবর সার দিয়ে তার মধ্যে দানা বসাতে হবে। এবার আমাকে এর মধ্যে দানা বসাতে হবে। মাটি তৈরি তো হয়ে গেছে, দানা দুরকমভাবে বসাতে পারেন। এক হচ্ছে আপনি সরাসরি ওর মধ্যে দানা বসিয়ে দিতে পারেন, কিছুদিন পরে মাটি ভিজে থাকলে সেটা অঙ্কুরোদ্গম হয়ে গাছ তৈরি হবে। আর একটা অন্য পদ্ধতি হলো, আমরা এই দানাটাকে একদিন অর্থাৎ 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর সেই জলটা ছেঁকে নিয়ে একটা কাপড় জড়িয়ে, ভিজে কাপড় জড়িয়ে একটু গরম জায়গায় রেখে দেবো। তার একদিন পরে ঠিক সেগুলো অঙ্কুরোদ্গম হলে তখন সেইগুলো এই সার বা শুকনো মাটির মধ্যে বসিয়ে জল দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। 3-4 দিন পর সেই অঙ্কুরোদ্গম দানা থেকে এই রকম গাছ তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে, একটা ঢিবিতে কতগুলো করে গাছ করলে আমার গাছটা চারিদিকে ভালোভাবে চারিয়ে ডিস্ট্রিবিউট হতে পারবে? আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি জমির মধ্যে কতগুলো ঢিবি তৈরি করছেন। যদি আপনি ফাঁকা ফাঁকা একটু দূরত্বে দূরত্বে ঢিবি তৈরি করেন, যেমন আমার এখানে দেখছেন 1 বাউর 2 বাউর দূরত্বে যদি এই রকম থাকে, তাহলে আপনি 5টা থেকে 6টা গাছ বসাবেন। আর যদি আপনার ঢিবির দূরত্ব 1 বাউর কি তার কম হয়, তাহলে 3টে থেকে 4টে করে গাছ বসাবেন। তাহলে সিদ্ধান্তটা আপনার উপরে। যদি আপনি পাতলা পাতলা ঢিবি করেন তাহলে গাছের সংখ্যা বাড়াতে হবে, আর যদি ঘন ঘন ঢিবি করেন তাহলে গাছের সংখ্যা কমাতে হবে। আর একটা জিনিস তো বলাই হয়নি, ঢিবির উচ্চতা কত করব? 1 হাঁটু, 1 কোমর, নাকি 1 মানুষ? এটা 1 মানুষটা আমি এমনি ইয়ার্কি করে বললাম। আসলে আপনার জমিতে বর্ষায় জল জমে কতটা জল জমে যায় সেইটা আপনাকে আগে দেখতে হবে। যদি আপনার জমিতে ধরুন 1 কবজি জল দাঁড়িয়ে থাকে, তাহলে আপনাকে এই 1.5 থেকে 2 ফুট মাটির উচ্চতা করলেই হবে। যদি আপনার জমিতে তার থেকেও বেশি জল দাঁড়িয়ে থাকে বর্ষাকালে, তাহলে আপনাকে ঢিবির উচ্চতা বাড়াতে হবে। এবার বলে দিই, আপনাকে যদি এই আদর্শ এই রকম 1.5 ফুট উচ্চতার ঢিপি করতে হয়, তাহলে কিন্তু শুরুতে 1.5 ফুট উচ্চতার ঢিপি করলে আপনি 1.5 ফুট উচ্চতায় পাবেন না। কারণ শুকনো ঝুড়ো মাটি যখন আমি জড়ো করব, তারপরে বৃষ্টির জল খেয়ে ঢিপিটা আস্তে আস্তে বসে যাবে। তাই 1.5 ফুট উচ্চতার ঢিপি তৈরি করতে গেলে আপনাকে 2 ফুট উচ্চতার মাটি দিতে হবে, তারপর সেটা জল খেয়ে বসে গিয়ে 1.5 ফুট উচ্চতায় আসবে। যেহেতু আমি জমিতে জল জমার জন্য ঢিপি পদ্ধতিতে আমি লাউ চাষ করছি, তাই আমাকে লক্ষ্য রাখতে হবে যে গাছগুলো তো আমি মাটিতে নিয়ে যাব না, কারণ মাটিতে থাকলে জলেতে গাছটা পচে যাবে। তার জন্য আমাকে অবশ্যই এই মাচা তৈরি করতে হবে। এই দেখতে পাচ্ছ, মাচার প্রথম খুঁটি আমি লাইন দিয়ে পুঁতে দিয়েছি। এইভাবে মাচা তৈরি করার জন্য আদর্শ হাইট হচ্ছে 6 ফুট।
মিনিমাম 6 ফুট হাইট যদি আমার মাচাটা করা হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার ফলগুলো তোলা যাবে। এবং যখন আমার কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক এইসব স্প্রে করার জন্য সেটা আদর্শ হবে। অনেকে একটু ছোট মাচা করেন, ছোট মাচা করলে কিন্তু তাদেরকে এরকম হেঁট হয়ে ফসল তুলতে হবে, এর জন্য খুব অসুবিধা হয়। যাদের কোমরে একটু সমস্যা তাদের খুবই অসুবিধা হবে। আর তাছাড়া এই হাইটের মাচা করলে যখন পুরো গাছ উপরে ভরে যাবে তখন এই গাছের ভরে মাচার হাইট একটু নেমে যাবে। তাই 6 ফুট উচ্চতার মাচা অবশ্যই মিনিমাম। মাচার মেন খুঁটিগুলোকে দেখালাম। এবার দেখুন এইখানে একটা মেন খুঁটি বসানো আছে, ওইদিকে একটা মেন খুঁটি আছে। সেইখানে আমরা দড়ি দিয়ে সোজা মাপ করে এইখানে এই প্যালা খুঁটি দেবো। মেন খুঁটিগুলো একটু শক্ত আর মোটা সোটা বাঁশ দিতে হবে। আর এই মাঝখানে প্যালা খুঁটিগুলো হচ্ছে লোড নেওয়ার জন্য, এগুলো সরু আলগা খুঁটি হলেও হবে। এইভাবে দিয়ে এর উপর দিয়ে এই যেভাবে দড়িটা আছে সেই জায়গায় আপনি সরু বাঁশ কঞ্চি ব্যবহার করেও মাচা করতে পারেন, অথবা এরম মোটা মোটা দড়ি বা তার দিয়ে মাচা করবেন। এইবার মাচা তো উপরে হয়ে গেল, এই গাছটা এবার মাচায় তুলব কিভাবে? এখান থেকে দড়ি বা সরু কঞ্চি লাগিয়ে তার এই লাউ গাছের আকর্ষগুলো জড়িয়ে জড়িয়ে গাছগুলোকে মাচায় তুলে দিতে হবে। ব্যাস এটুকুই কাজ। তারপর যখন মাচায় উঠে যাবে আপনি লক্ষ্য রাখবেন যে কোন কোন ডগগুলো বেড়ে ঝুলে যাচ্ছে সেগুলো হাতে করে তুলে দিতে। বাকি গাছ নিজেই তার আকর্ষ ছড়িয়ে আস্তে আস্তে মাচা বরাবর ছড়িয়ে যাবে। এবার কখন বসানোর আদর্শ সময়? যে সময় বসালে বাজারে এই চাহিদার ফসল দারুণ দাম পাওয়া যাবে। চাষ পদ্ধতি এটার তো আমরা জেনে নিলাম, কিন্তু এর ফলনটা কখন পাবো? শ্রাবণ মাসের শুরুতে এই দানা বসালে শ্রাবণের পর ভাদ্র মাসে গাছ তৈরি হবে, আশ্বিন মাসের শুরু থেকে ফল পেতে শুরু করব এবং কার্তিক মাসে এর ভরপুর ফলন পাবো। এই সময়ের জন্য শ্রাবণ মাসের শুরুর দিক থেকেই গাছ বসানো শুরু করে দিন। কার্তিক মাসে এর যেমন ফলন থাকবে তেমন এর বাজারে দাম থাকবে। আমাদের এই ঢিবি চাষ পদ্ধতি আপনাদের জন্য কতটা লাভজনক সেটা তো জানালাম। এবার দেখি আমাদের গাছগুলো কেমন সুন্দর হয়েছে। এই ঢিপিতে আমার 5টা গাছ আছে, 5টা গাছই বেশ সুস্থ সবল চকচকে সবুজ হয়ে রয়েছে। শুধু এই রকম গাছ দেখলে হবে না, গাছগুলোকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে। যেহেতু বর্ষাকালের গাছ তাই এটা একটু ধসা ধরার সম্ভাবনা থেকে যায় এবং কীটপতঙ্গের আক্রমণও থেকে যায়। তাই যদি দেখেন একটু ধসা ধরেছে তাহলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন অল্প করে। আর যদি দেখেন কীট পতঙ্গ কাটছে তাহলে যে কোনো ধরনের বিশেষ করে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ছড়িয়ে দিতে পারেন, পোকাগুলো মরে যাবে। যদি এই ঢিবি চাষ পদ্ধতির পরিচর্যা চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে বলুন। এই রকম লাভজনক চাষের জন্য সবাই চাষি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।